পুলিশকে জিজ্ঞাসা করুন। আমরা ধর্মঘটের সমর্থনে মিছিল করছিলাম, শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলও করতে দেবে না, ধর্মঘট করতে দেবে না, রোড ব্লকেট করতে দেবে না, মিছিলও করতে দেবে না। সন্দীপ ঘোষকে ছেড়ে দেবে, সন্দীপ ঘোষদের বাঁচানোর ব্যবস্থা করে দেবে প্রমাণ লোপাট করে, আর আমাদের প্রতিবাদীদের ধরবে। এই হলো বাংলায় বিজেপির কাছে নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এখানে এনে দাঁড় করিয়েছেন। ছাড়বো না, আজকে আমাদের তুলে নিচ্ছে, এখন অনেকক্ষণ এই ধর্মঘটও চলবে, রাস্তায় পুলিশ ব্যতিব্যস্ত হয়ে যাবে, তার কাটিয়ে দেবো আজকে পুলিশের, এমন আমরা দৌড় করাবো। আপত্তি আছে এই দাবিগুলো নিয়ে? বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট তৃণমূল এইভাবে পুলিশ নিয়ে দিল, অত্যাচার করলো কেন? আমায় মেরেছে, অসুবিধা নেই, মহিলাদের ওপর পুরুষ পুলিশ এই অত্যাচার করলো কেন যাদবপুরে? এটার উত্তর যাদবপুরের মানুষ দেবে, ওদের এটা ফল ভুগতে হবে। এই পুলিশ, এরা তৃণমূলের, এদের মালকিন হচ্ছে চালচোর, আর এরা টায়ার চোর। প্রতিবাদীদের টায়ার চুরি করে পালিয়েছে, প্রতিবাদীদের একটা কাগজ পড়াতে দিচ্ছে না, এটা গণতান্ত্রিক নিয়ম চলছে। আক্রমণটা কখন? একটু আগে আমরা তখন মিছিল করছিলাম, মিছিল করে এখানে আমরা মানুষের কাছে গাঙ্গুলি বাগান পড়ে আবেদন করছি, তখন এসে এই অসভ্যতা পুলিশের ভয় ভয় পেয়েছে, ভয়। যে সেই পুলিশ অফিসার যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। আর যদি বরখাস্ত না করেন তো তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা জনগণ নিয়ে নেবে। স্যার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি ব্যবস্থা নেবেন? অবশ্যই এটা নিয়ে আইনি যা পদক্ষেপ নেওয়া তাই নেওয়া হবে। জনগণ ব্যবস্থা করা মানে জনগণের, তো আমি একজন অংশীদার, আমি তো জনগণকে বলছি লাঠি নিয়ে পুলিশকে পেটাতে যাও, তা তো বলছি না। জনগণকে আইনি পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতেই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, আমি নিঃসন্দেহে বলতে পারি যে অফিসার চোর মেরেছেন তিনি কাঠমান্ডি আদায়ের ক্ষেত্রে একটা অন্যতম সহকারী শক্তি হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে ঘুরে বেড়ান। স্যার, আমার একটা প্রশ্ন, এটা জনগণের জানা দরকার, পুলিশ কি কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, ফিজিক্যালি হিট করা এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমার নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখেন, আপনারা সারাদিন প্রত্যেকে দেখেছেন। আমি কয়েকটি বিষয়ে আলোকপাত করতে চাই শুধু। আজকে বিজেপির কেন্দ্রীয় সরকার, বিজেপি বলা ভুল, কেন্দ্রীয় সরকারের কিছু নীতির বিরুদ্ধে ধর্মঘট ডেকেছিল বামপন্থী শ্রমিক সংগঠনগুলি এবং আরো কিছু বামগন্ধী শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে ভাঙতে মরিয়া তৃণমূল সরকার, রাজ্য সরকার, এবং সৃজন ভট্টাচার্যের মতো নেতাকে চ্যাংদোলা করে মারতে মারতে তোলা হলো প্রেজেন্ট ভ্যানে। ঠিক আছে, তাও মেনে নিলাম। একজন ধর্মঘটীকে প্রকাশ্যে চর মারলেন আইসি, কেন? আমরা প্রশ্ন করছি, আমরা উত্তর চাইছি, কেন মারা হলো একজন ধর্মঘটীকে? এবং এছাড়াও দাগীদের বাঁচাতে, দাগী শিক্ষকদের বাঁচাতে, কিন্তু ডিভিশন বেঞ্চে টেন্টেড টিচারদের বাঁচাতে ডিভিশন বেঞ্চে গেলেন রাজ্য সরকার, কেন? আমরা এরকম একাধিক বিষয় নিয়ে কথা বলে নিয়েছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনারা শুনুন তিনি কি বলেন, আপনার মতামত জানান। স্যার, আমরা তো এখনো পর্যন্ত কোনো বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দা নই, আমরা তৃণমূল শাসিত রাজ্যের বাসিন্দা, এবং মানে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, যেমন শ্রম কোড লাগু হওয়ার বিরুদ্ধে, যেমন প্রিপেড স্মার্ট মিটার, যেমন 100 দিনের কাজ ইত্যাদি বিষয়ে বাম, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন শ্রমিক সংগঠন, তারা দেশে 10টি শ্রমিক সংগঠন, তারা ধর্মঘট ডাকলেও প্রত্যেক বছর ডাকা হয়। এখানে তৃণমূল এইভাবে মরিয়া কেন ধর্মঘট ভাঙছে, কি বলবেন? তৃণমূল তো বিজেপিরই প্রতিকল্প, এটা তো যারা বোঝেন না তাদের কথা আলাদা, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সামান্যতম সন্দেহের অবকাশের কথা নয় যে বিজেপি প্রতিকল্প হচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সমস্ত কার্যক্রমকে কার্যকর করার জন্য তৃণমূলকে শিখন্ডী খাড়া করা হয়েছে। সেই জন্য এই সাধারণ মানুষের যে মৌলিক দাবি, সেসব দাবির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তার পুলিশকে লেলিয়ে দিচ্ছে, তারা নিজেরা গুন্ডা বাহিনী রাস্তায় নামিয়ে দিচ্ছে, যেটা বিজেপি করতে চট করে সাহস পাবে না, সেই কাজটা তৃণমূলকে দিয়ে করাচ্ছেন। স্যার, আপনি তো আজকে ধর্মঘটের সমর্থনে আপনি চেম্বারে যাননি, আপনি হাইকোর্টে যাননি, আপনি আজকে পেন ডাউন করেছেন, আপনি বাড়িতেই রয়েছেন। কেন স্যার, আপনি কেন ধর্মঘটকে সমর্থন করলেন? ধর্মঘট মানুষের মৌলিক দাবি। যদি কৃষকরা তার জীবনের নিরাপত্তা না পায়, তারা যদি
তাদের ন্যায্য মূল্য না পায়, তাহলে আমি খাবার পাবো কোত্থেকে? আগামী দিনে কি মোদির কল্যাণে আমেরিকা থেকে এই সমস্ত খাদ্যপণ্য শস্য আসবে যা যা আমাদের বেশি দাম দিয়ে কিনতে হবে, আর আমাদের কৃষকেরা আত্মহত্যার লাইনে দাঁড়িয়ে পড়বে? পশ্চিমবঙ্গে 2011 পরবর্তী সময় কৃষক আত্মহত্যা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বিখ্যাত কৃষি সাংবাদিক তিনি লিখেছিলেন যে পশ্চিমবঙ্গে তো 2011 আগে কখনো কৃষক আত্মহত্যা দেখা যায়নি, এখন যাচ্ছে কেন? কৃষকরা দাম পাচ্ছেন না, এখন শ্রমিকেরা তাদের ন্যূনতম বেতন পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা কাজ পাচ্ছেন না, তাদের চলে যেতে হচ্ছে দিনমজুরি খাটবার জন্য ভিন রাজ্যে। শিক্ষা উঠে গেল, শিক্ষা প্রায় বিক্রি হয়ে গেল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সচেতন মানুষ তো চুপ থাকতে পারেন না। সকলেরই উচিত সোচ্চার হওয়া। যারা সোচ্চার হতে সরাসরি পাচ্ছেন না, তারা অন্য যারা সোচ্চার হচ্ছেন তাদের সমর্থন জানানো, এটা তো একটা নৈতিক দায়, মানবিক দায়। স্যার একটা অন্য প্রশ্ন, প্রত্যেক বছর 1991 সালের পর থেকে প্রত্যেক বছর ধারাবাহিকভাবে ধর্মঘট এসছে, শ্রমিক শ্রেণী তারা ধর্মঘট ডেকেছেন এবং ধর্মঘটটাকে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে শান্তিপূর্ণভাবে পিকেটিং হয়েছে। এবার যে দৃশ্য দেখা গেল 2011 সালের পরবর্তীকালে, প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেসের সরকার ধর্মঘট ভাঙতে চেয়েছে, কিন্তু এবারে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র কলকাতা না, আমি যদি গাঙ্গুলি বাগান যাদবপুর ছেড়েও দিই, উত্তরবঙ্গ ফালাকাটা আমি যদি বলি, মালদার চাঁচল আমি যদি বলি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল আমি যদি বলি, বিভিন্ন জায়গায় দেখা গেল ধর্মঘটির একটা মরিয়া একটা মারাত্মক মেজাজে, এবং এক চিলতে তারা জমি ছাড়ছেন, অ্যারেস্ট হচ্ছেন, আবার গিয়ে পিকেটিং করছেন। এখানে কি এর কারণ কি বলে আপনার মনে হচ্ছে? তার কারণ মানুষের মোহ ভঙ্গ হচ্ছে। একটা সময় মানুষ মনে করেছিলেন বিভিন্ন প্রচারের আবহে ভেসে গিয়ে, যাই হোক বামফ্রন্ট গেছে ভালোই হয়েছে, এবার মমতা এসে, তার মাথায় তো আগে থেকেই প্ল্যান ছিল, তিনি বক্তৃতা করে বলেছিলেন আমার মাথায় সব প্ল্যান আছে, আমি আসবো, 60 সমস্ত কারখানা চালু হয়ে যাবে, সবকিছু যেমন ঝকঝকে তকতকে হয়ে যাবে। এইসব মিথ্যা প্রবঞ্চনায় মানুষ তো ভুলেছিলেন। সেই যে মোহগ্রস্ততা কাটতে একটু সময় লেগেছে, আজকে মানুষ হারে হারে টের পাচ্ছেন। এ রাজ্যে 100 দিনের কর্মসূচিটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তৃণমূল সরকারের যে অনীহা, সেটা আজকে মানুষ বুঝে গিয়েছেন। শ্রমিক কর্মচারীদের শ্রম আইনের যে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারের ইতিবাচক ভূমিকা হওয়া দরকার ছিল, তা নেই। শিক্ষা বন্ধ। এই সামগ্রিক পরিস্থিতিতে আজকে মানুষ বুঝেছেন তার বাঁচবার একটা মাত্র উপায় হচ্ছে সংঘবদ্ধ লড়াই, এছাড়া তো সমাজ বাঁচতে পারে না। সেজন্য এখন যারা লড়াই করছেন মাঠে ময়দানে, তারা মরিয়া। তাদের পুলিশ দিয়ে পিটিয়ে বা তৃণমূল গুন্ডা বাহিনী নামিয়ে খুব সুবিধে করা যাবে না। স্যার, পুলিশ রাজ্য সরকারের আদেশে তারা যদি ধর্মঘট ভাঙতে চায়, তার জন্য প্রয়োজনীয় মেথড ফলো করে, তাহলে ঠিক আছে, মানে সেটা পুলিশের কাজের মধ্যে পড়ে। কিন্তু কোনো ধর্মঘটিকে বা কোনো সাধারণ মানুষকে, নাগরিককে চর মারা প্রকাশ্যে বা প্রকাশ্যে না হলে চর মারা কি পুলিশের অধিকারের মধ্যে পড়ে, কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে? আমি এই মুহূর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেছি যে সেই পুলিশ অফিসার যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। আর যদি বরখাস্ত না করেন তো তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা জনগণ নিয়ে নেবে। স্যার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি ব্যবস্থা নেবেন? সে আমি তো অবশ্যই এটা নিয়ে আইনি যা পদক্ষেপ নেওয়া তাই নেওয়া হবে। জনগণ ব্যবস্থা করা মানে জনগণের তো আমি একজন অংশীদার। আমি তো জনগণকে বলছি লাঠি নিয়ে পুলিশকে পেটাতে যাও, তা তো বলছি না। জনগণকে আইনি পদ্ধতিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতেই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, আমি নিঃসন্দেহে বলতে পারি যে অফিসার চোর মেরেছেন তিনি কাঠমান্ডি আদায়ের ক্ষেত্রে একটা অন্যতম সহকারী শক্তি হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে ঘুরে বেড়ান। স্যার, আমার একটা প্রশ্ন, এটা জনগণের জানা দরকার। পুলিশ কি কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, ফিজিক্যালি হিট করা, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই পুলিশের। তার দায়িত্ব সে জমায়েত হলে পরে যে বেআইনি জমায়েত ঘোষণা করলে তাদের সরিয়ে দেওয়া, তাদের গ্রেপ্তার করা, এসব হতে পারে। যদি জনতা মারমুখী হয় তবে সে তখন ওই লাঠি ব্যবহার করতে পারে। কিন্তু আমার ইচ্ছে হলো একজন লোককে কমেনে দেবো, এটা কোনো অধিকার নেই সেই পুলিশ অফিসারের। যদি করেছেন আমি তাকে আপনার মারফত বার্তা দিচ্ছি, অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে নিন ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে বাঁচবার জন্য। স্যার, আমি দুটো প্রশ্ন করে আপনার সঙ্গে আজকের এই কথোপকথন স্যার আপাতত শেষ করব। এটা কি মহামারী হয়ে গেল? রাজন্না হালদারের ঘটনা, তার আগে কসবা ল কলেজের ঘটনা, মানে
আহ, কি বলবো, বলতে খারাপ লাগছে, চাঁচলে একজন তৃণমূলের কর্মীকেই, তৃণমূলের ব্লক সভাপতি এবং ভিলেজ পুলিশ, যিনি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় তৃণমূলেরই একজন দলের লোক, তারা দুজনে মিলে ধর্ষণ করেছেন এবং ধর্ষণের অভিযোগ তুলিয়ে নেওয়ার জন্য রীতিমতো চাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা স্বাভাবিক। এটা তো আজকে ধরুন এই ল কলেজের ঘটনা কলকাতার বুকের উপর হয়েছে বলে, অভয়াকাণ্ড কলকাতার হাসপাতালে হয়েছে বলে প্রচার মাধ্যমে আসছে, একটু আলো পাচ্ছে। কিন্তু মফস্বল শহরে, গ্রাম অঞ্চলে এইরকম ধর্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে একটু যদি আপনারা অনুসন্ধান করেন, অনুসন্ধানমূলক সাংবাদিকতায়, যা দিয়ে সাংবাদিকরা পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়েছেন, তাহলে আপনারা খুঁজে পাবেন যে এইসব কাজ তৃণমূলীদের রাজনৈতিক কৃষ্টির একটা অংশ মাত্র, আর কিছু না। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, রাজ্য সরকার ধর্মঘটীদের প্রতি যতই মরিয়া হোক না কেন, দাগীদের প্রতি কিন্তু রাজ্য সরকারের সহানুভূতি, সমবেদনার কোনো সীমা নেই। আজকে আমরা যা আশঙ্কা করেছিলাম, আপনিও যা বলেছিলেন ঠিক তাই হলো। ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার অ্যাপিল করলেন টেন্টেডদের জন্য। কি বলবেন স্যার বিষয়টা? এটা রাজ্য সরকার তো জানেন, যাদের থেকে ওরা টাকা নিয়েছেন তাদের বাঁচাবার জন্য ওদের আপ্রাণ চেষ্টা করতে হবে, তা না হলে টাকা ফেরত দিতে হবে। আমার কাছে এমন খবর আছে, বিভিন্ন জায়গায় অনেকে এসে বলছেন বা টাকা ফেরত দিয়ে দেবো, সুদ সহ ফেরত দেবো, তোমরা মামলা প্রত্যাহার করে নাও। এমন ঘটনা গতকাল এটা কি আমার কাছে তৃণমূলের নেতারা বলছেন? তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় যারা টাকা সংগ্রহ করেছেন, তারা এখন বুঝতে পারছেন যে বিপদটা ভয়াবহ বিপদ, সেই বিপদ থেকে রক্ষা পাবেন না, চেষ্টা শুরু করেছেন। কেউ কেউ কোথাও কোথাও আপোষের টাকা ফেরত দিয়ে দিয়ে নিজের মান বাঁচাবার চেষ্টা করছেন, আর কেউ কেউ হয়তো এখনো করছেন না, ভাবছেন আমার পিসি আমাকে বাঁচিয়ে দেবে, এইসব চিন্তা ভাবনা আছে। স্যার, আমি জাস্ট একটা কথা অ্যাড করছি, আপনি ভাবুন স্যার একটু কাইন্ডলি স্যার, যে যে পরিমাণ টাকা তারা নিয়েছেন সেটাই রোজগার করতে একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সেই টাকা তারা নিয়েছেন, আবার বলছেন সেই টাকা ফেরতও দিয়ে দেবো। তার মানে তাদের আছে কত? তারা অন্য উপায়, আরে এই রাজ্যে তো কাটমানি রাজত্ব চলছে না। আপনি দেখবেন তো গ্রামে গ্রামে পুরনো সিপিএম পঞ্চায়েত সদস্যরা কেউ আলু বেচছে, কেউ ঝিঙে বেচছে, কেউ বিড়ি বাঁধছে। আর তৃণমূল আমলে পঞ্চায়েতে যারা আছেন তাদের খড়ের ঘর থেকে এখন বড় ইমারত তৈরি হয়েছে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।